অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অর্থ শাখার ফার্স্ট এমপি এবং ম্যানেজার অপারেশন সৈয়দ আব্দুল লতিফ খান। এই পর্যায়ে বক্তব্য রাখছেন সৈয়দ আব্দুল লতিফ খান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শাখা বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ইসলামী ব্যাংকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং পাবনা জেলায় পাবনা শাখা নবাগত সাংবাদিক আমাদের বিদায়ী ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান জনাব ফজলুর রহমান স্যার, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সচিব আব্দুর রহমান স্যার, সামনে উপবিষ্ট সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু ঘড়ি দেখতেছি, সময় খুবই সংক্ষেপ, খুব দু একটি কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। যখন পাবনার অর্ডার হলো তখন আমার খুবই ভালো লেগেছে যে স্যার আমার পুরো পরিচিত ছিলেন। আমি এই 43 তিনতলা সাল রাখতাম। তো এবং আমার একটা আশা ছিল যে যেহেতু 4-5 মাস চাকরি আছে, স্যারকে বলতাম যে স্যার দোয়া করে যাতে আপনার হাতে আমি দিতে পারি। আমরা সকলেই জানি এটা প্রকাশ পেয়েছে যে স্যার অত্যন্ত মানে যেটা বলা হয় এমপ্লয়ি বান্ধব এবং পজিটিভ দৃষ্টিভঙ্গির মানুষ। অপরদিকে যখন হঠাৎ করে অর্ডার হলো দিলুর রহমান স্যারকে পেলাম, তখন দেখলাম যে আরো ঘনিষ্ঠ, কারণ আদম আলীকে নিয়ে যে কত সময় আমরা কাটিয়েছি, স্যার তখন ভোটবাজার আছে আমি জানলাম। তো স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং স্যারকে বলতে চাই যে এটা স্যারকে দেওয়া হয়েছে আসলে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে, কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের বিশাল ওভারডিউ লস অবস্থায় আছে এবং স্যার ভোটবাজারে এক আদম আলীকে নিয়ে চিন্তা করতে পেরেছে 10 কোটি টাকা একটা কিস্তি ছেলে হলে 10 কোটি টাকা ক্লাস ব্যাক হয়ে যেত। এরকম আদম আলী এখানে অনেকগুলো আছে। আবার আদম আলী কিন্তু অ্যাসেট 10 কোটি টাকা এনে আসছে, তার 20 কোটি টাকার উপরে গেছে অ্যাসেট, কিন্তু এখানে আদম আলীতে কিছুই। এটা একটা স্যারকে বড় চ্যালেঞ্জের এবং ম্যানেজমেন্ট এই জন্যই দিয়েছেন ওনাকে। তো আমরা কিন্তু সকলের সাথে ব্যাপার সহযোগিতা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই স্যারের প্রতি যে ম্যানেজমেন্টের যে আস্থা, এই আস্থা যেন প্রকাশ করে। আকরামের কথা বলতে চাই, আকরাম হয়তো একটু ইয়া হওয়ার জন্য, তাহলে আমি বলবো আমি 6 মাস আমার চাকরি আছে, 320 কিলো দূরে কেন আমার পোস্টিং হবে? ঠিক কিনা বলেন? স্যারের 2 বছর চাকরি আছে, স্যারকে কেন আপনার ভোটবাজার ঢাকা থেকে আপনার এই নিয়ে আসে? আর দেখতেছেন এই 7 দিন যাবত স্যার কি পেরেশানির মধ্যে আছে, কোথায় থাকবে, কি খাবে। তাহলে আসলে কিন্তু আমরা প্রত্যেকেই একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসি। তো এই ক্ষেত্রে আমি একই কথা বলবো, আপনাদের সিনিয়র হিসেবে আমার অভিজ্ঞতা আলোচনা করবো যে আপনারা নিজেদেরকে স্বস্থানে গ্রহণযোগ্য করে তোলেন। আমি মনে করছিলাম 3 জায়গায় ট্রান্সফার তো নর্মালি হয়, সবাই দেখে, প্রত্যেক ইনচার্জরা বলতে স্যার একে নিলে আমি আমাকে রাখি, একে ছাড়া আপনি যাকে খুশি নেন। তাহলে কি হলো? যিনি গ্রহণযোগ্য তিনি তাহলে ফিরে যাচ্ছেন। আমি বলবো, আপনাদের পরামর্শ দেবো, আপনারা যেখানেই যে কাজ করতেছেন নিজেদেরকে গ্রহণযোগ্য করে তোলেন, যাতে আপনাকে ছাড়া যাবে না চলে। ঠিক আছে? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? আমার এই জায়গাটা থেকে তো আপনাদের ঘাটতি হচ্ছে, আপনারা নিজেদের জায়গাতে অসন্তুষ্ট থাকতেছেন, যার ফলে আপনাদের পারফরমেন্স আসতেছে না, যার ফলে আপনারা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর কিছু মানুষ চেঞ্জই হচ্ছে না, কি জন্য? তাকে ছাড়া আপনারা বলতে ছাড়া আপনার ওই জায়গা থেকে ওঠার কোনো উপায় নেই। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে আপনাদেরকে বলবো, আপনারা নিজেরা স্বস্থানে নিজেদেরকে গ্রহণযোগ্য করে তুলবেন। ঠিক আছে? দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই স্যারের ব্যাপারে, এটা আমি অত্যন্ত দুঃখের সাথে লজ্জার সাথে আমি বলছি যে পাবনায় একটা অত্যন্ত ব্যাড কালচার গড়ে উঠেছে। এটা আমি লক্ষ্য করেছি, এটা আপনারা নিজে জানেন, ডিসকাস না করলে আমরা বুঝতে পারতেছেন। এটার থেকে আমাদের সরে আসতে হবে। এটা দেখেন, আপনার পরিবারে যদি আপনার ছোট ভাই বড় ভাই কোনো অপরাধ করে, আপনি কি বলে বেড়াবেন সব জায়গায় যে আমার এখানে এই হচ্ছে? আমি এমন দেখেছি এখানে একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে আপনার ঢাকা থেকে টেলিফোন আসছে, আমি জানার আগে ঢাকা চলে গেছি, আমি জানার আগে বগুড়া চলে গেছি, আমি জানার আগে রাজশাহী চলে গেছি। এই কালচার থেকে ভাই, এটা কিন্তু মুসলমানের কালচার।
এটা কি মুসলমানের কথা বলেন? একজন আল্লাহ রসুল বলেছেন যে তুমি কি তোমার মরা ভাই বুঝতে চাও? কি কথা ঠিক কিনা? আপনি যদি সত্যি হয়ে থাকে একটা অন্যায় বলেন এটা বিপদ হয়ে গেল, আর যদি সত্য হয় তাহলে তারপর কি করলেন? আপনি প্রবাদ দিলেন, দুটোই আপনি জাহান্নামের দিকে আপনাকে নিয়ে যাবেন। তো ভাই আপনার আমল আপনি কেমন নষ্ট করতেছেন? ইসলামে তো পরিষ্কার বলা হয়েছে আপনি যদি কারোর মধ্যে একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ, আপনি যদি নিজেকে মুমিন হিসেবে যদি নিজেকে মনে করেন তাহলে আপনার কাছে যিনি আপনার পাশে আছেন, সংস্পর্শে আছেন, তার যদি কোনো ভুল হয় প্রথমে আগে তাকে আপনি দৃষ্টি আকর্ষণ করেন। কি ইসলাম এটা বিধান না? কিন্তু আমরা সম্পূর্ণ বিপরীত কাজ কি করতেছি? তাকে না বলে সারা বাংলাদেশে বলছি তাকে সারা। তাহলে কি হলো? আমরা কি মুমিন দাবি করতে পারি বলেন তো? বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই জিনিসটা কিন্তু এই ব্রাঞ্চে এখন বেশি হচ্ছে। আমরা আজ থেকে তওবা করি, প্রতিজ্ঞা করি যে আমরা যদি মুসলমান হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, তাহলে আমার প্রথম কর্তব্য হবে যে কোনো অনিয়ম যদি কোথাও মানুষ মাত্র করবে, আল্লাহ বলছে যে মানুষের মধ্যে ভুল না থাকলে আমি এটাকে ইয়া করে দিতাম, অ্যাপ্লিশ করে দিয়ে আর একটা প্রজাতি নিয়ে আসতাম যে ভুলও করবে আবার মাফ করবে, ক্ষমা দেবে, ভালো করবে মন্দ করবে। আল্লাহ তো মানুষকে সেবাতে দিয়েছে ভাই ভালো এবং মন্দ করার জন্য। একজন মানুষ যদি কোনো অন্যায় না করে তাহলে সে মানুষই না, সে তো আপনি অন্য জাতি হয়ে গেল। এই জিনিসটা কেন আপনি নিজেকে খেয়াল করেন? আপনাকে সব কাজ ভালো, আপনি কি সবই ভালো করছেন, আপনার মধ্যে কোনো অন্যায় নাই, তাহলে আপনি কেন ভাই নিজের থাকে অন্যায়টা কেন আপনি বলে বেড়াচ্ছেন? আপনি নিজে জাহান্নাম কিনে নিচ্ছেন, সমস্ত ইবাদত আপনি পয়মান করে দিচ্ছেন। এই কথা কি আমি ঠিক বললাম? আজ থেকে আমরা তওবা করব। যদি কোনো ধরনের ডিসক্রিমিনেশন হয় আমরা নিজেরা সংশোধন করব। কোনো ভাইকে আমরা বলবো না যে এখানে এই ঘটনা আমরা খুব মানে বাহাবা সহকারে মানে মনে হচ্ছে বিশাল একটা কাজ করে ফেলা। যেমন আমাকে যখন রেকর্ড করার কি ঘটনা ঘটছে তখন লজ্জায় আমার মাথায় হেড হয়ে যায়, হ্যাঁ, যে এই কথা কিভাবে ওখানে গেল। না ভাই এটা কিন্তু আমি খুবই মর্মাহত। আজকে আমি অত্যন্ত মানে এই জায়গায় দাঁড়িয়েছি, আমার স্যার আপনার সকলেই বলেছেন স্যার এত একজন ভালো মানুষ, যার চেহারা একটা ইমোশন ভাব আছে, তার চেহারা দেখলে মনে হয় যে একজন শিশুর যার চেহারা, যিনি সবসময় যেন কোনো অপরাধ যত বড় অপরাধ মানে কখনো সেটাকে নেয়নি। আমি ওই সময় স্যার বলছি স্যার আপনি এত লিবারাল হবেন না, এত লিবারাল হওয়া যাবে না। আমি নিজে বলছি যে প্রশাসন চালাতে একটু স্ট্রং হয়, কিন্তু স্যার অত্যন্ত দেখা যাচ্ছে গুরুতর অপরাধী, তাকে স্যার সময় দিচ্ছে, কথা বলতেছে, স্যারকে স্যার এরকম কেন বসে আছে আপনার সামনে, আমি ওনাকে বলতে দিতাম না। এটা হলো স্যারের কিন্তু উদাহরণ এবং স্যারের কিন্তু একটা ভালো গুণ। কিন্তু এই ভালো গুণকে আমরা কিন্তু মিসবিহেভ করেছি, অন্যায় করেছি। আমাদের সবাই তওবা করা উচিত, স্যারের কাছে আমাদের পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত। এই জন্য আমি বলবো স্যার যে দুঃখ নিয়ে যাচ্ছেন, যে ব্যাড ইমপ্রেশনটা নিয়ে যাচ্ছেন, এটা আমাদের প্রত্যেকের ক্ষতি। আমি এটা একদম চ্যালেঞ্জ বলতে পারি। এই জন্য ভাই আমরা এই কাজটা ছেড়ে দিই, আমরা নিজেরা আমাদের কাজগুলো সঠিকভাবে করি, নিজেরা দায়িত্ববোধ জাগ্রত করি। এখানে প্রচুর কাজ আছে, আমরা কিন্তু খালি একটা অপরকে বলি যে কোনো কিছু করবো না, প্ল্যান করবো, এই একটা টেনশন কাজ করে। আপনারা দেখতেছেন না আমি আমার কাজের বাইরে কি পরিমাণে আমি সময় দিয়ে, আপনারা নিজেরা সাক্ষী। আপনার প্রত্যেকে ম্যানেজার মনে করেন নিজে, এবং ম্যানেজার হলে যেটা করা দরকার এখনই সেটা শুরু করেন, আপনার প্রত্যেকে ম্যানেজার। এই জন্য কাজ যদি আপনি পারেন তখন সময় পাবেন, অন্যের সিদ্ধ অন্যের সন্তান। যখন আপনি একটু ফ্রি থাকবেন হয়তো আপনার কথা। যাই হোক আমি কথা বেশি বাড়াতে চাই না। আমি বিদায়ী স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার জন্য দোয়া করছি। স্যার যেন অত্যন্ত ভালো থাকেন, ভবিষ্যতে যেন আরো উন্নতি লাভ করেন। আর নবাগত স্যারকে বলবো যে আমরা আপনার পাশে আছি, আল্লাহ যদি সহায় হন আমরা সার্বিকভাবে আপনাকে হেল্প করবো যাতে করে ব্রাঞ্চটি আপনি ভালো পজিশনে আসেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে। আসসালাম। অসংখ্য ধন্যবাদ ম্যানেজার ফয়সাল স্যারকে আজকের এই বিদায় অনুষ্ঠানে অত্যন্ত চমৎকার বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা আজকের এই মজলিসে
80 জন একত্রে বসে আসছি, বসে আসছি অনেক। এরকম আমরা দিনের পর দিন অবশ্যই বসে চাকরি করে যাচ্ছি, আমাদের সময় অতিবাহিত করছি। আসলে আমাদের লাইফের এমন কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই যে আজকের এই মহতী অনুষ্ঠান শেষ করে আমরা প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবো, এরকম কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই। তো যেহেতু আমরা জানি যে বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, তাহলে যদি সেই বান্দা কর্তৃক মাফ করে না দেওয়া হয়, তাহলে আল্লাহ মাফ করবেন না। তো সেকেন্ড স্যারের বক্তব্যের সূত্র ধরে আমি একটি কথা বলতে চাই, কাউকে ইন্ডিকেট করে না। আমাদের এসবিবি স্যার জনাব ফজলুর রহমান স্যার কোন একটি মজলিসে উনি বলছেন যে আমি তো চলে যাচ্ছি, আমার তো সময় শেষ। তো আমার বিরুদ্ধে আসলে যে বা যাই কিছু বলুক না কেন, আমি তো আজকের এই বিদায় ফোনে আমি তাকে মাফ করতে চাই। কারণ আমি অন্তত এটুকু বুঝি যে যদি আমি মাফ না করি তাহলে আল্লাহ মাফ করবেন না। এই কারণে যে বা যারাই আমার অধীনস্থ হোক, যাই হোক না কেন, আমি চাই যে তাদেরকে আমি মাফ করে যাব, যদি সে আমার সামনে উপস্থাপিত হয় বা নিজেকে উপস্থাপন করে। এরকম একটি বিষয় স্যার বলে আক্ষেপ করেছেন, শুনেছে আর কি। তো যাই হোক, সেটা যার বিষয়। সবাই উপস্থিতি, আজকের এই বিদায় অনুষ্ঠানে আমরা একজন প্রবীণ গায়িকা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনার অতি পরিচিত আমাদের প্রবীণ গায়িকা, ওনাকে আমরা পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। উনি সর্বশেষ ব্যাংকের এমপি হিসেবে অবসরে গিয়েছেন গত কয়েক বছর ধরে। তো স্যারের মুখ থেকে আমরা আজকের এই অনুষ্ঠানে বক্তব্য শুনতে চাই। আজকের এই অনুষ্ঠান আমাদের বিদায় এবং বরণ, যদিও বিদায় এবং বরণ, তো স্যারকে অনুরোধ করবো বিদায় এবং বরণ বিষয়ে কথা না বলে, স্যার যেহেতু অভিজ্ঞ ব্যাংকার ছিলেন, স্যারের অভিজ্ঞতার জড়ি অনেক, আমরা স্যারের মুখ থেকে এমন কিছু আলোচনা শুনতে চাই যে আলোচনাগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা কাজে লাগিয়ে যাতে আমরা সফলতা হতে পারি। তো এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের অতি পরিচিত মুখ, আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান জনাব আব্দুর রহমান স্যার। স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত করছি। আল্লাহ তাআলার প্রশংসা এবং আজকে বিদায়ী এবং বড় অনুষ্ঠান। বিদায়ী বন্ধু আমাদের ফজলুর রহমান স্যার এবং নবাগত ফজলুর রহমান স্যারকে জানাচ্ছি এবং উপস্থিত আমার ঢাকার উপজেলার মুখ্য স্টাফ সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে অপ্রত্যাশিতভাবে আপনাদের মাঝে এটা প্রত্যেক সৌভাগ্য আছে যে ফজলুর সাহেবের সাথে দীর্ঘদিন একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও আমি ব্যাংকে খুব কম আসি, যদিও যখনই আসি তখন তার ব্যাপারে যাই। তো আমি সময় যেহেতু কম, আমি আমার ব্যক্তিগত একটু পরিচয় দেবো। আমি ইসলাম ব্যাংকে আসার আগে 5 বছর জনতা ব্যাংকে ছিলাম। 85-এ আমি ইসলাম ব্যাংকে ফেব্রুয়ারিতে জয়েন করি। আর 90-তে আমি পাবনা শাখা সেকেন্ড অফিসার হিসেবে 90, 91, 2, 3, 4 এপ্রিল মাসে পাবনা শাখা ছিল। এটা অবস্থায় তখন পাবনা শাখা ছিল। এরপরে
7 বছর ম্যানেজার অপারেশন এবং 13 বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে 2012 সালে অবসরে গিয়েছি সাথে শাখা ম্যানেজার। এই আমার সব কিছু চাই। তো সময় যেহেতু কম, আমি যে কথাটা বলবো আসলে লতিফ সাহেবের কথা রেফারেন্স ইসলাম ব্যাংকে ব্যাখ্যা দেবো না। ইসলাম ব্যাংক হচ্ছে একটা পবিত্র একটা কর্মস্থলের জায়গা। আমরা সেই শাখায় আমরা কর্মরত আছি। আমি যখন ম্যানেজার ছিলাম সেগুলো বিষয়ে অনেক কথা বলছিলাম। আর আমার এখানে বসে আছে প্রায় অর্ধেক আমার সাথে চাকরি করে, প্রায় অর্ধেক। ঠিক আছে, আমি যে ইস্যুদের শাখা ম্যানেজার ছিলাম, সাথে শাখা ম্যানেজার ছিলাম। আর কিছুদিন ছিলাম বাইরে, আপনার নওগাঁর ম্যানেজার ছিলাম, জয়পুরের ম্যানেজার ছিলাম। কেমন সাথী এবং ঈশ্বর শাখার অধিকাংশ ডিপার্টমেন্ট আমার সাথে আমার সহকর্মী আছে। যাই হোক, আমি যেটা বলবো তাহলে আমরা ইসলাম ব্যাংকে আসছি, চাকরি করি না, চাকরির জন্য চাকরি করি না, আমার ইবাদত করি সাথে চাকরি। মনে রাখবেন কেমন ইবাদত একটা হালাল একটা কর্মসংস্থানের রাস্তা। এই জন্য আমরা এখানে চাকরির সাথে সাথে ইবাদত করি। আমার অনেক ভালো কাজ করি, অনেক ভালো কাজ করি, কিন্তু এমন একটা কলসির মধ্যে যদি আপনার ভিতরে ঠান্ডা থাকে আর যতই পানি দেওয়া যায় তাহলে কলস ভরবে কি ভরবে না। আমরা যত ভালো কাজ করি, ভালো ইবাদত করি, আর আমাদের মধ্যে যদি আপনার খারাপ থাকে, যেমন কি আমাদের খারাপ থাকতে পারে, চকুলগুলি থাকতে পারে ইত্যাদি, তাহলে আমাদের অজান্তে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। কথা কি ঠিক? আমরা কিন্তু আমাদের জীবনের সার্থকতা সফলতা কোথায়? এদের ব্যাংক ম্যানেজার হিসেবে আমি যত বড়ই উপরে উঠি না কেন, এটা সাময়িক সফলতা। আমি জনতা ব্যাংকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে জয়েন করছি, আর এবিপি হিসাবে আমি রিটায়ার করলাম। এটা আমার সফলতা না। আমার সফলতা দুনিয়ার আমার কি সফলতা আছে? সফলতা, আসল সফলতা আদালতে আখেরাতে সফলতায় সেটা চিরস্থায়ী সফলতা। অতএব আমরা আমাদের কর্মের মধ্যে এমন কোন কাজ করবো না যাতে আখেরাতে আমাদের আমল নষ্ট হয়ে যায়। কথা বলতে পারলাম? আমরা চাকরির সাথে সাথে ইবাদত করছি, ইবাদতের মধ্যে ধরুন আমরা এক বাটি দুধের মধ্যে যদি এক ফোঁটা যদি গোছানা পড়ে তাহলে কি হয়? খাওয়া যায়? আমি আমার সকল ভাইদেরকে ব্যাংকার হিসেবে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি। সমর্থ ভাইরা আরেকটি কথা বলি, তা হলো যে আজকে ইসলামে সেই মতিঝিলে ছোট্ট একটা চা, গোলাপের চা, তাই না? গোলাপের ছোট্ট একটা, কত শোনে 83 শোনে, তাই না? আজকে এইটা শাখা ও শাখা শুধু বাংলাদেশে না, বিশ্বের আনাচে কানাচে ইসলাম ব্যাংকে দাওয়াত পৌঁছে গেছে। এই যে বিদেশ থেকে রেমিটেন্স আছে, ইসলাম ব্যাংক সবসময় রেমিটেন্স ফার্স্ট কেমন? এর কারণ ওই সমস্ত দেশে ইসলাম ব্যাংকের দাওয়াত পৌঁছেছে কিনায় আমাদের ভাইয়েরা রেমিটেন্স পাঠায়। বিশ্বের বড় বড় সংস্থা আমাদেরকে সার্টিফিকেট দেয়। অতএব এইটা মনে রাখতে হবে যে ইসলাম ব্যাংকের এর অবদান হচ্ছে এক কথা আল্লাহর সাহায্য এবং আমাদের নিবেদিত প্রাণ একজন কর্মী বাহিনী অক্লান্ত পরিশ্রমের ফসল। অতএব আমরা এমন কোনো কাজ করবো না। আজকে আমার একটা ছোট উদাহরণ দিই। আমি একসময় আপনার রাজশাহীতে একটা কনফারেন্সে গেলাম, আমার কয়েকজন ম্যানেজার একটা কারে করে আসছে, চেকিং হচ্ছে, খুব কড়া। আমরা নামলে শুধু বললাম যে এই ইসলাম ব্যাংকের কনফারেন্সে আমি এলাকার 5-7 ম্যানেজার একটা। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুর রহমান স্যারকে আজকের এই মহৎ অনুষ্ঠানে অত্যন্ত
জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করার জন্য। স্যারের এই বক্তব্য আমাদের সামনের চলার পথকে সফলকাম করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই বিদায় এবং বড় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। এই পর্যায়ে আজকের এই বিদায় মুহূর্তে বিদায় অনুভূতি ব্যক্ত করতে আসছেন অত্র শাখার শ্রদ্ধাভাজন বিদায়ী এলপিপি এবং মেডোগ্রাফ জনাব মোহাম্মদ খলিলুর রহমান স্যারকে বিদায়ী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন রহমান, সমস্যা আছেন আমাদের সমস্যা আছেন আমাদের সহযোগিতা আছেন আমাদের। তো বিদায় আমি কথা বলবো না, আমরা নাই তো যেহেতু কিছু প্রশ্ন আসছে, কিছু কথা আসছে, আমি চাচ্ছিলাম যে আমার পুস্তকগুলো আপনারা প্রকাশ করবেন, তো সেই জন্য কোনো কিছু প্রকাশ করলেন না যে আমি আগামী পথে কিভাবে চলা উচিত। একটা প্রশ্ন আসছে, আমি একটু হিসাব করি নাই, আসলে হিসাব করছি। আপনারা জানেন আমি যখন প্রথম এখানে এসেছিলাম সেদিনে বলেছিলাম যে আপনাদের যে কোনো কথা, যে কোনো বিষয় আমার সঙ্গে খোলামেলা আলাপ করতে পারবেন, যে কোনো বিষয়। আপনারা এই পথ থেকে অনেক দূরে দূরে ছিলেন। আমাকে সঠিক পরামর্শ দেন নাই, সঠিক কথা বলেন। কোথায় বলছেন আমি একটা কাজ করার সাথে সাথে মহাদেব মানে পুরো আলোচনা আমার একটু ভুল হয়েছে কি হচ্ছে না ব্যাখ্যা নেওয়ার জন্য আমার কাছে কেউ যান। দুই নম্বর কথা হলো, আমার একটা প্রশ্ন আসছে যে আমরা ইনসাফ করি না, কথাটা হয়তো 80 সত্য হতে পারে, পুরোপুরি সত্য। আপনারা জানেন আমার একটা দুর্বলতা আছে, এটা জানেন কেউ জানি না, আমি নিজে জানি। আমার একটা প্রকল্প দুর্বলতা আছে, সেটা হলো যে আমার জ্ঞান করতে কিছু দুর্বলতা আছে। আমি তো অনেক জ্ঞানী মানুষ, আমার জ্ঞান কম। আর এই জ্ঞান কমার কারণে আমি সবসময় পরামর্শ কাজ করি। এখন কোনো ডিসিশন নেই, কারণ জানি যে আমার জ্ঞান সভ্যতা আছে। আমি আরো যত ভাই আছে আমার সাথে, তাদের সাথে পরামর্শ করে কাজ করে সিদ্ধান্ত হয়। এখন অর্ডার, টেবিল চেয়ার যা কিছু হয় আমি একভাবে মনে করি। যারা সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ করি, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার সাথে বলা হয়েছে। এখন আমার একভাবে আমাকে দায়ী আমরা করতে পারবেন না, কারণ আমার এই জন্য পারবেন না, আমি একভাবে এই কাজটা করি। আর যারা টেবিল চেঞ্জ হয় নাই বা টেবিল চেঞ্জ হয়ে থাকতে পারেন নাই, এটা হলো আপনাদের একান্ত ব্যক্তিগত দুর্বলতার কারণে। কারণ যখন আমার পরামর্শ করেছি তখন আপনাদের পক্ষে কেউ ভোট দেয়, এই দায়িত্ব তো আমি একা নিতে পারবো না। কারণ হলো কেন, আপনি নিজেকে আপনি বিশ্লেষণ করুন, নিজেকে চিন্তা করুন। আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় কি করে আসছি, এই চিন্তা করুন। আমাদেরকে এইভাবে দোষারোপ করে বললাম আমি কেন তো কারো উপরে জুলুম করার চেষ্টা করিনি, কারো বিয়ে করার চেষ্টা করিনি। আমি প্রথমে বলছি যে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি ভয় করি, সেটা হলো জালেম হওয়া থেকে। কারো উপর জুলুম করি, এই কথা আমি নিজেকে কোনো সময় মাটি করি না, আমি কারো জুলুম না করি। সবসময় চেষ্টা করি জুলুম না করা হবে। যেটুকু হয়ে গেছে সেটুকু হয়তো আমার যারা পরামর্শ দিতেছে হয়তো বলতে পারেন যে পরামর্শ শুনলেন কেন, আমি পরামর্শ ভিত্তিক কাজ করি, আমি আগেই বলছি।
পরে আবার দেন। হ্যাঁ দেখাই এখন এই বিষয়ে তো এখন হলো আমি দায়িত্ব নেব এই কারণে যে আমি আমার টিম হয়তো তাই পুরো হতে পারে আপনি তাদের কাছে পরামর্শ নিয়েছেন, তারা এইভাবে তাই হতে পারে, পরামর্শ ভুল হইতে পারে, সত্য হইতে পারে, কিন্তু আপনার তো ভুল করেছেন। কোনো পরামর্শ যদি হয়ে গেল বা অনেক কিছু হইলো, সাথে সাথে আমাকে বলতে পারতেন আমার সাইডে কেন হলো ব্যাখ্যা নিতে পারতেন। আপনার ব্যাখ্যা না নিয়ে আপনারা যা করার তো করছেন, আপনারা যা করার তো করছেন, মানে প্রতি পরিমাণ কত, মানে এই পরিমাণ তো আমাদের হিসাব শেষ করতে পারবেন না। আপনি হয়তো রাগের মাত্র করছেন, একটা সামান্য চেঞ্জ হওয়ার জন্য হয়তো কিছু করছেন আপনারা, কিন্তু যার জন্য করলেন তার প্রতি কি প্রমাণ হলো সেই কথা কি একবার ভেবে দেখছেন? প্রমাণ হবে না যে আমার তো কোনো ক্ষতি করছে, আমি কত তার ক্ষতি করলাম। বিষয়টা হলো যে সকলকে তার যোগ্যতা অনুসারে কাজ করা হয়, কাজ করতে দিতে হয়, ঠিক আছে। আমি একজন প্রফেসর হিসেবে জয়েন করতে প্রায় 92 সালে। আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে একদিনও কাজ করি না, সিঙ্গল ডে ইন্ডাস্ট্রিতে বিধান করে দিতে পারে। তাই বলে কি যারা দেয় নাই তাদের কিন্তু আমি কোনো কথা বলছি কার সাথে, কিন্তু আমি তো ঠিক এসবি হয়েছি কথা বলবি, আমাকে তো ইন্ডাস্ট্রি কাজ করি না এই জন্য বলা না তুমি মেলা করবে না, বলছে তুমি মেলা তরিকা বলে না। আমি যখন জিবি ইনচার্জ 6 বছর আপনার জিবি ইনচার্জ করছি তেমন মানছে, সেখান থেকে সরাসরি আমাকে মেলাকে করানো হয়েছে। এটা তো বলে না যে এই তো লোক আজীবন জিবি ইনচার্জ করলো মেলাকে কিভাবে করলো, ইংলিশ কিছু বলে না, সেটা তো বলে না। কথা হলো আপনি যেখানে থাকেন, প্রতিবার ভালো কথা বলছে যে আপনি যেখানে থাকেন সেখানে প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে আপনাকে ঠিক করে প্রমাণ করে যে আমি সেখানে প্রয়োজনীয় ব্যক্তি, আমাকে সরকার ওই দিন চলবে না, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আপনাকে নিজেদেরকে প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে মানে অবস্থান করতে হবে, তার জন্য যদি তাকে করে। আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনার একটা পরামর্শ দিয়েছিলাম যে আপনি লিডার হতে চান, আমি দেখতে চাই আপনার ব্রাঞ্চে আপনি সবার জনগণ হয়তো চান পারেন, তার কিন্তু আমি বুঝতে পারবো আমি লিডার হবে, আপনি সেখানে ফেল করছেন, পুরোপুরি ফেল করেছেন। তাহলে আপনি আমার পরামর্শ কোনটা দেবেন? আপনি কি হতে চান তো বললেন যে আপনি লিডার হতে আপনার ইচ্ছা আছে, সামাজিক ইয়ে আছে, শুধু মানুষের তো মেলামেলা করার যোগ্যতা আছে, আপনি দেখেন যে আপনি ব্রাঞ্চ আপনি করতে পারেন কিনা, সেটা দাম হতে পারেন। আপনাকে একটি মাত্র পরামর্শ ভিত্তিক ছাড়া আমি অর্ডার করছিলাম, যারা কাউকে জিজ্ঞেস করি বা বলি নাই, সেটা আপনার অর্ডার করছিলাম দিয়েছিলাম, সেগুলো আপনি থাকতে পারেন না। সেই দোষটা আমার না, সেই দোষটা আমার না, আপনি যেখানে দিচ্ছি সেখানে আপনার কিভাবে চলবেন সেটা থাকতে পারেন না, এই দায়িত্ব আমি দিব। যাই হোক, আমার যে পছন্দ সেটা পছন্দ জবাব দিলাম, আমার তেমন কিছু বলার নাই, আমার হয়ে গেছে। আমি এখনো চিন্তা আছি আমার তাকে খাবো কিনা, এই চিন্তা আমি এখনো আছি। তো আমাদেরকে মানে কি করি করায়, মানে আমাকে তো মানে জিরো ভাই এখানে আসছে, আমাকে তো আমার দেওয়া কথা সে দেয় ভূগোল করেছে, আমার হয়তো কষ্টের মানে বিষয়টা আছে। আমার ফাঁকা থাকা দরকার বছর আমি এখানে মানে আরো হয়তো 3 বছর থাকলাম এখানে, আমার চাকরি আছে 5 বছর। এই অর্থ কিসের জন্য হলো সেটা আমরা সবাই জানি, ব্যাখ্যার দরকার নাই। আর শুধু এইটুকু বলি যে আপনারা যে অভিযোগগুলো দিয়েছিলেন সেখানে 2টি অভিযোগ আছে শুধু আমার নিজের পার্সোনাল সাথে জড়িত, আর বাকিগুলো হয়েছে আমার মানুষকে উপকার করছে কাজ। বাকি যেগুলো আছে শুধু মানুষের উপকার করার জন্য আমি ফেসে গেছি। অর্থাৎ আমি মানুষকে উপকার করি, মানুষকে যদি বোঝা যায় মানুষের উপকার করি, যেভাবে মানুষকে উপকার চেষ্টা করি। যার কিলো বড় কথা, আমি বলে গেলাম কেন এটা বলতে পারি কেন গেলে। তো যাই হোক, আমার প্রশ্নের জবাব দিলাম, এটা আপনার প্রশ্নের উত্তর নিতে পারে নাও নিতে পারে।
আর আপনাদের উপরে যদি জুলুম করে থাকি আল্লাহ মাফ করবেন। আর আমার উপরে জুলুম করেছে যে বাজারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে আপনারা ক্ষমা না চাবেন আমি তো ক্ষমা করতে পারি। আল্লাহ মানুষকে এগুলো বিনা ক্ষমা চাওয়া ছাড়া ক্ষমা করেন। আর এই ফসলটা যদি এইভাবে না হয় তাকে আমাদের হবে, কারণ অ্যাকাউন্ট রেকর্ড না হলেও অ্যাকাউন্ট রেকর্ড আছে। এখন তো আমি জানি না কে রেকর্ড করছে কি করছে, কিন্তু কালকে আমাদের সকলকে করি ভেসে উঠবে। ওই ওখান থেকে রেকর্ড কেউ বুঝতে পারবে না এই ক্ষমতা কারণে। আমার কত পরিমাণ কি হয়েছে এটা আমি বুঝতেছি, আপনার না বলতে পারি। আমার ইমেজ দাম পূর্ণ হয়েছে, মানে আমার ইমেজ সাহায্য উচ্চ অর্জন করছি, সেটা আমার দাম পূর্ণ হয়েছে, আমার পুরো অর্জন আমার শেষ। আমি একেবারে মাটি নিয়ে একেবারে মানে অত্যন্ত গভীর মাটিতে চলে গেছে, আকাশ উঠে আমার সুযোগ নাই। কাজে আপনার বলেন এই হলো আমার কষ্ট এখানে যাওয়ার জন্য। আমি তোকে ভালোবাসি, কথা বলছি, ভালো করার চেষ্টা করছি, এমন না আমি ভালো করার চেষ্টা করি না। কথা দিয়ে বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছি, কিন্তু আপনারা হয়তো পরামর্শ নেননি অথবা আমি আপনাদেরকে মানতে পারি না। এটা আমার ব্যর্থতা, এটা আপনাদের ব্যর্থতা না। তো সফলতার মানে সম্পত্তি সফল হবে এমন না। তবে একটা বিষয় আছে, আপনারা যে আমাকে শিক্ষা দিয়েছেন এখান থেকে অনেক শিখেছি, এখান থেকে অনেক কিছু শিখেছি। এই শিক্ষার সাথে আমি সামনে হয়তো আর হয়তো এইগুলো হবে না। আমি সেই শিক্ষাগুলোকে আমি এক এক করে আমি বের করছি। আমার ভূমিকা ছিল আর এখানে শিক্ষার্থী, এগুলো নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি এবং আশা করি যে এই নেগেটিভ বিষয়গুলোকে কিভাবে পজিটিভে পরিণত করা যায়। আপনারা জানেন অনেকে বলছেন আমি একটা পজিটিভ মানুষ, আমি সকল দিকেই পজিটিভ। আমার প্রচুর অনেক নেগেটিভ, এখন আপনারা বুঝতে পারছেন আমার নেগেটিভ অনেক কিছু সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে। আমি চেষ্টা করতেছি এই নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ আনা যায়, এটা আমার ইচ্ছা, এটা আমারই। আমি নেগেটিভ কোথাও হচ্ছিল এটা আমি বের করছি, এই কারণে আমার সমস্যা হয়েছে। আবার এখান থেকে কিভাবে আমি এই করতে পারবো সেই প্ল্যান আমি তৈরি করেছি ইনশাআল্লাহ। আমরা দোয়া করেন সেখান থেকে কিছু আমরা পজিটিভ কিছু বের করতে পারি। এই বের করতে দেখবেন যে স্যার আমার একাডেমি আমার এরিয়াতে হয়তো আমি হয়তো অনেক কিছু হতে পারবো না, আর আমি এভাবে জন্য চেষ্টা করি না। এবিপি ডিএমডি এই সব আমি চেষ্টা করি না, কারণ আমরা এবার এই আব্দুল রহমান বলে গেছেন এটা কিন্তু মানুষের চূড়ান্ত লক্ষ্য নয়। ব্যাংকের বিভাগ মানুষ চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত না। মানুষের লক্ষ্য হচ্ছে আগের মুক্তি পাওয়া, ঠিক না? তাই হয় আমি তো এখান থেকে সেই শিক্ষাটা অনেক ভালোভাবে গ্রহণ করেছি যে আমি যাতে করে কিছু মানুষের জন্য, কিছু সমাজের জন্য, কিছু নিজের জন্য যেগুলো ভুলবার জন্য ঠিকঠাক করে আবার যেন আমি আমার কাজ হাঁটতে পারি, কাজে এগিয়ে দিতে পারি। আপনি তো একবার এমনি মাকান স্যার আমার বিরুদ্ধে কি করছিল সোয়াইবিন থাকানোর সময় ছোট্ট একটা ঘটনা নিয়ে উনি আমাকে চাষ করে দিচ্ছে, কোথায় ঢাকাতে ছোট্ট একটা বিষয় নিয়ে ঢাকাতে ট্রান্সফার করছে রাগ করে, মানে রাগের মাথা। ভালো কথা, আলহামদুলিল্লাহ, আমি কষ্ট করি দুঃখ পাই, কিন্তু টাকা জানতে আমার উপকার হয়েছে। আমি এই জন্য আমার স্যারকে আমি হাজার সালাম জানাই, সাপাট করে আমার উপকার করছে। রাগ করে আমাদের ট্রান্সফার করলেন, সারা রায় মাথা করছে, ঠিক আছে, কিন্তু আমার যে উপকারটা হয়েছে এই সাথে জান না। ছাত্রদের আমি করবে কি উপকার করে দিল আমাকে, সেটা উপকার হয়েছে। আর তথ্য বলি আজকে আপনারা কাজগুলো করছেন, তারা যদি এভাবে করেন এখান থেকে আমি উপকারের আশা করি। আমি এখান থেকে শিক্ষা নিয়ে এখান থেকে কিছু উপকার আমি পাবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যদি আমি উপকার পাই আপনার থেকে জানাবো যে এখানে তাই আমার কি কাজটা করলাম। ইতিমধ্যে আমি উপকার সৃষ্টি করে বলছি, অনেকেই বলছে, অনেকেই আলাপ করছি। আরেকটা বড় টার্গেট আমার আছে, যে টার্গেটের জন্য আমার উপকার জরুরি ছিল।
ওই গাড়ি বস্তা করে দিলে আমার গোবর নগর রয়েছে ওদের সাথে লাইন দিয়ে বসে আছে। এখন আমি কাজ গিয়ে সবকিছু করে আমি সেই কাজটা ইনশাল্লাহ হাসিল করতে চাই আর যেটা করতে পারি সেটা আমার আত্মীয়দের জন্য আমার ছেলেরা কি হবে মুক্তি উপায় পাবে সে কথা আমি আনন্দ দিতে পারি ইনশাল্লাহ আমি দোয়া করে তাহলে আমার আখেরাতে আমার মুক্তির অগ্রসর উপায় হবে কাজেই আপনারা করছেন যদি করেন আমি এটাও আনি না যে মানে এই দুর্ঘটনা আমার জন্য কোনো পজিটিভ হয়ে আনবে না এটা আমি বিশ্বাস করি না কারণ আমি সকল দুর্ঘটনাতে আমার জীবনে যত দুর্ঘটনা আছে সকল সেখানে আমি পজিটিভ কি করে কি করছি যদি আমার অপরাধ করেছি তবা করেছি যদি আমার গুনাহ করেছি তবা করেছি তবে ফিরে আসছি আমার সেখানে আর জীবন ফিরে যায় না আশা করি আপনারা দোয়া করবেন আমি সকল বিষয়ে আপনার কাছে মাপ চাই আমি আপনার বিষয়গুলো আমি দাবা করেছি আপনার কাছে আমি দবা করে বলছি আমি তোমার আমার মাফ করো আমি তোমার মাপের প্রত্যাশা আর আমি যদি জুলুম করে থাকি তার অর্থে আমাদেরকে মাফ করে দেবেন আমি জ্ঞান তো তার বদল করি নাই জ্ঞান তো আমি তার বদল করি নাই যদি আমার জ্ঞানের বাইরে কিছু হয়ে থাকে সেটা হলো আল্লাহ মাফ চাই আর যে কথাগুলো আসছে যে পার্টি বিষয়ে আমাদের এখানে দুটো পার্টি বড় পার্টি এদেরকে মানে সত্য হতে বললে কি হবে আবার গ্রহণ করলে কি হবে এগুলো আমার ডিসিশনের বিষয় ছিল কিন্তু আমার দুর্ভাগ্য আমার ইন্টারভিউ ইনচার্জ চেঞ্জ হয়েছে আমার সময় 5 জন তার ফলে আমি সঠিকভাবে যে কি করবো এমনও দেখা গেছে মানে কোনো কিছু বিষয় ব্যামানো বেড়ে গেছে সবাই ব্যামানো সবাই বেড়ে গেছে তখন আমি বলছি তো আমার মনে হয়েছে এইটা আমার বিভাগের একটা অবস্থার কারণে আমাদের সমস্যা হয়েছে তো যাই হোক জুলুম ভাই এই বিষয়গুলো আমি তাকে চাল দিচ্ছি কিছু ইতিমধ্যে কিছু চাল দিচ্ছে আবার হয়তো মোবাইলে কথাবার্তা হবে তো এগুলো নিয়ে সামনে একটু আগাবেন আপনারা আর আপনাদের জন্য একটা আমি বয়স্ক হিসেবে একটা পরামর্শ দিই আমি ছোট ভাই হিসেবে আমাদের বয়স তো একবার কম না আমার বয়স আপনার তো করছে এবার এটা আমার জন্মগ্রহণ করতেছে তো এখন আপনাদের ভিতরে একটা বিষয় লক্ষ্য করা যায় যে এটা আমি অন্য কোনো ব্রাঞ্চ আমি দেখি না পাবনা হিসাবে আমার এই অনুমতি হয়েছে মানে বিষয় দেখতে পারি আমি যে সমস্ত ব্রাঞ্চে কাজ করছি তা মনে হচ্ছে যে সবার পরস্পর এত ঘনিষ্ঠ এত আপন কোনো শেষ নাই আর এখানে দেখতেছি কেউ কারো আপন না কেউ কারো আপন না এর বিরুদ্ধে ওই ওর বিরুদ্ধে ওই এভাবে কথা বলে আমরা দেশে দেখলাম আসলে লেগেছে একই ফ্যামিলি থাকে একজনের কলম চায় না একজন একটা কলম হলে আরো খুশি ওঠে কেউ ওকে এই কলম লাভ করবে না এই বিষয়টাকে আপনারা একটু নিজেদেরকে কি করবেন আর যে ব্যক্তি মানুষের কল্যাণ চায় না আল্লাহ তার কল্যাণ করেন ঠিক না যে ব্যক্তি মানুষের কল্যাণ চায় না আল্লাহ তার কল্যাণ করেন আমরা সবসময় মানুষের কল্যাণ কামনা করি আপনারা করেন পরস্পর নিজেরা কল্যাণ করেন একটু ভাই যদি কল্যাণ পেয়ে যায় আমার সমস্যা কোথায় আমার সাথে বেশি কল্যাণ পাওয়া যাবে তো হয় এখানে এই ব্রাঞ্চে এই আমি দেখি না আমার মানে আমি তো বহু ব্রাঞ্চে চাকরি করছি বহু ব্রাঞ্চে ম্যানেজারি করছি চাকরি শুরু করছি কক্সবাজার থেকে কক্সবাজার আগ্রাবাদ বহু জায়গাতে করছি এখনো চিটাগাং লোক থেকে আমার আপন মনে হয় কেন মনে হয় ওরা আমাদেরকে আপন করে নিয়েছে তারা আমাদেরকে আপন করে নিয়েছে এই জন্য আপন মনে হয় আর আমাদের কি মনে হবে আমাদের কাছে মনে হবে আপন আপনারা কেউ না এইটা আপনাদের আত্মসম্মান আমার অনুভূতি এটা আপনাদের কোনো ভালো মতো অনুভূতি নেই মনে হয় যে আমরা আমার আপন কেউ না অথচ আমি আমাদেরকে ভালোবাসি কাউকে কষ্ট দিই নাই কাউকে করি নাই কারো বন্ধ করি নাই কিছু করি হয়তো আপনি মনে করতেছেন যে এটা অর্ডার করে আমার কাছে ইনসাফ দিয়ে শুরু করছে আমরা আগে বলতেন যে আমাদের ইনসাফটা হয় আপনার যা আমাদের কি করা যায় কিন্তু সেটা তো কি হয় যাই হোক আপনারা আমাকে মাফ করে দেবেন আর আপনাদের ব্যাপারে আল্লাহর কাছে সমর্থ রাখলাম আপনারা কি করবেন সে আল্লাহ আপনাদেরকে কি করবে আর আমাদের দোয়া করেন যাতে করে আমার সেই
কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি বসতে পারি। ব্যক্তিগত জীবনে না, আমি অন্য একটা জীবনের জন্য চেষ্টা করতেছি। সেই জীবনটা আমার সুরক্ষা তৈরি করি, সামনে করার চেষ্টা আছে। আসসালামু আলাইকুম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী বন্ধুর জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটু টোকেন গিফটের ব্যবস্থা থাকে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা বিদায় দিচ্ছি আমাদের শ্রদ্ধাবাদী ফজলুর রহমান স্যারকে। আজকের এই বিদায় ফোনে আমাদের অত্র শাখার পক্ষ থেকে কয়েকটি টোকেন গিফটের ব্যবস্থা করা হয়েছে। আজকের এই বিদায় ফোনে স্যারের হাতে টোকেন গিফট তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধাবাদক নবাগত স্যার জনাব জিলুর রহমান স্যার, সাথে আছেন জনাব আব্দুর রহমান স্যার এবং আমাদের অত্র শাখা ম্যানেজার অপারেশন স্যার আব্দুল লতিফ স্যার। এই সবাই সামনে সম্মানিত উপস্থিতি, আমরা অত্র শাখার পক্ষ থেকে আজকের এই বিদায় করে আমাদের শ্রদ্ধাবাদক স্যারকে টোকেন গিফট উপহার দেওয়া হচ্ছে। এইটা হলে হয়ে যায়। আচ্ছা, এটা তো ওটাই ঠিক আছে, তুলে না। তিনটে পর্ব শেষ হলো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে রয়েছে সভাপতির বক্তব্য। আজকের এই বিদায় অনুষ্ঠানের সভাপতির বক্তব্য আসছেন অত্র শাখার নবাগত স্যার, শ্রদ্ধাবাদক এসবিপি, আমাদের সামনের চলার পথের পাথেও তিনি আমাদের গার্ড হিসেবে আসছেন শ্রদ্ধাবাদক স্যার জনাব জিলুর রহমান স্যার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের এই শাখার সম্মানিত অতিথি শাখা প্রধান জনাব জিলুর রহমান, উপস্থিত আছেন আমাদের মধ্যে নিত্য ব্যাংকার আব্দুর রহমান ভাই, এই শাখার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার কথা বলার ইচ্ছা ছিল অনেক, কিন্তু এতই সংক্ষিপ্ত সময় যে নামাজের সময় চলে যাচ্ছে, আমি আপনাদের সামনে আগামী সপ্তাহে চেষ্টা করব একটা বক্তব্য আপনাদের কাছ থেকে শুনতে, এবং আমার প্রত্যাশা আপনাদের কাছে কি সে সম্পর্কে। আজকে আমি শুধু দোয়াই করতে চাই যে ভাই আমাদের কাছে যাচ্ছেন, আল্লাহ যেন তার সম্মান আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ তার যদি কোনো ত্রুটি থেকে থাকে, এই শাখায় যদি থেকে থাকে, তাহলে এখানেই যেন আল্লাহ ক্ষমা করে দেন, তিনি যেন একজন নিষ্পাপ মানুষ থেকে বেরিয়ে থাকেন। আমি প্রত্যাশা করব কোনো মানুষই কোনো মানুষকে পরিপূর্ণভাবে দিতে পারেন না। যদি জাস্টিস বলি, একমাত্র জাস্টিস, এজ অফ জাস্টিসের যিনি জাস্টিস, তিনি কেবল দিতে পারেন। উনি পারেননি, আমি পারবো না, আপনারা কিন্তু তাই বলে আমরা কারোর জন্য দোয়া করবো না, এটা হতে পারে না। আমি সরকার জন্য দোয়া করবো, আমরা জন্য মনে করি ইনি আমাদের ভাই, আমরা তাদের ভাই, আমরা তাদের সন্তান, হয় বাবা, তাহলে আর কিছু আমাদের দৃষ্টিভঙ্গিটা যেন থাকে যে আমরা আইবিবিএল এর এই পরিবারের সদস্য। আমাদের মধ্যে কোন ধরনের খুব খণ্ডকতা থাকা উচিত না। আলোচনার থেকে কিছু কথা বের হতে যাচ্ছিল এমনভাবে, যেটা আমি আমার জীবনের কোনো ব্রাঞ্চে শুনিনি। আমরা আজকের থেকে তৌবাই করি সামনে, কেউ কারোর বিরুদ্ধে কোনো
ধরনের বিপদ চাইব না। আমরা পরস্পরের আয়না থাকি, আমার থাকে সেটা জনসম্মুখে অংশগ্রহণ করার জন্য প্রায় সকলের নাই। যার সাথে হয়েছে সে আমাকে একটা বলতেই পারে। যদি আমি সংযুক্ত না হই তাহলে কথা আসতে পারে, আর যদি এমন না হয় তাহলে আমি তো নিজেও অপরাধী। সেই কারণে এই ধরনের পরিবেশ আর যেন কখনো না হয়। ইসলাম ব্যাংকের সুনাম আছে মাঠের ময়দানে সকলে, সেই সুনামের রক্ষা করে চলি। আমি আপনাদের সাথে আগামী সপ্তাহে একদিন বলবো, সেদিন কথা বলবো সব। আমরা আবারও দোয়া করি, আমার এই ভাইয়ের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি, এই ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য দোয়া করি, যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ হায়াতে সুস্থ রাখুন, যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমাদের বাবা মার জন্য আমরা আজকে এখানে আসতে পারছি। আমাদের বাবা মা যদি আমাদেরকে না আনতেন, যদি আমাদেরকে লেখাপড়া শিখাই না আগে আসতেন, তাহলে আমরা আজকে এই পরিবারে আসতে পারতাম না। সেই জন্য আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করি, যাদের বাবা মা জীবিত আছেন তাদের জন্য আমরা খেদমত করি, যারা মারা গেছেন তাদের জন্য প্রতিনিয়ত জন্য দোয়া করি, এবং তারা যেন পরকালে আরো ভালো থাকতে পারে, তারা যেন সকলেই বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারেন আল্লাহর কাছে।